ফিরে এলাম বিরতির পর টাফ টক উইথ ব্রতব্রততে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাহুল সেনা। রাহুলবাবু, আপনারা এই নির্বাচন নিয়ে তো আমাদের কথা চলছে এবং গোটা দেশ নিয়ে কথা বলছেন। পশ্চিম বাংলায় কি মনে হচ্ছে, যে দুটো আসন সেই দুটো আসন রাখতে পারবেন? তার কারণ হচ্ছে বিমল গুরুং সহ গজমুমু এই মুহূর্তে এমন জায়গায় পৌঁছে গেছে যে বিমল গুরুং এখন বললেই পাহাড় পুরো ভোট দেবে পদ্মতে, এটা নাও হতে পারে। আবার অন্যদিকে বাবুল সুপ্রিয় আসানসোলে জিতেছিলেন, কিন্তু অনেকেই জানেন আসানসোলে জেতার পেছনে তৃণমূলের মধ্যেও বিরোধ অনেকটা কাজে লাগিয়েছেন বলে অনেকে বলেন। এবং আমরা জানি যে সেখানে সেই সময় একটা বিরোধ ছিল, সেই বিরোধে বাবুল সুপ্রিয় বেরিয়ে গিয়েছে। এবছর এই সময় দাঁড়িয়ে আপনি আসন্ন লোকসভা নির্বাচনের মধ্যে আর কয়েক দিন বাকি, যদিও এখনও নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ হয়নি, আপনার মনে হচ্ছে এই দুটো আসন আপনারা রাখতে পারবেন? দেখুন, আমি সারা বাংলায় বিভিন্ন প্রান্তে ঘুরছি, সরাসরি মানুষের সাথে কথা বলছি। মানুষ শুধু একটা কথা বলছে, এক কথা প্রত্যেক জায়গাতে, আপনাদের এত মিটিং মিছিল করার দরকার নেই, রথ বন্ধ করে দিয়েছে তো কি আছে, ওসব নিয়ে চিন্তা করবেন না, ওসব করতে হবে না, আপনারা শুধু ভোটটা দেওয়ার ব্যবস্থাটা করে দিন, তৃণমূলকে আমরা দেখে নেব। এ হচ্ছে মানুষের কথা। মানুষ শুধু চায় ভোটাধিকার আসুক, তাহলে তৃণমূলকে কি করার সেটা মানুষ করবে। যদি ধরুন, যদি অবস্থা তৃণমূলের আয়ত্তে থাকতো, তাহলে মমতা ব্যানার্জিকে এরকম অনর্গল উল্টোপাল্টা কথা বলতে হতো না। 21শে জুলাই প্রথম আল্লাহকে বিসর্জন দিলেন, আর হিজাব পড়েন, আর নমাজ পড়তে দেখেন, সব নমাজ আল্লাহ হটিয়ে দিয়েছে। তাড়াতাড়ি করে রাতারাতি দুর্গাতে চলে গেছে, বিষ্ণু মাতাতে চলে গেছে, কারণ বিজেপির হাত থেকে বাঁচতে হবে। এখন দেখছে আল্লাহ করেও হলো না, দুর্গা বিষ্ণু মাতাও রক্ষা করতে পারল না, এখন পাকিস্তান মাতাতে এসে ঠেকেছে। সেই কারণে বিজেপি এই রাজ্যে কি করতে পারে, বিজেপিকে শুনে লাভ নেই, আমার থেকে শুনে লাভ নেই, শুধু তৃণমূলকে লক্ষ্য করুন, তারই বুঝতে পারবেন। ত্রাহি ত্রাহি রব উঠে গেছে। আপনারা এ রাজ্যে কি যে তৃণমূল কংগ্রেসকে খোল কর্তাল নিয়ে বেরোতে হয়েছে, ব্রাহ্মণ ভোজ করাতে হচ্ছে, গোদান করাতে হচ্ছে, বিজেপি কখনো করেনি এগুলো। তার মানে বুঝতে পারছেন অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে। আপনারা এত উৎসাহিত কি ত্রিপুরা মডেলের জন্য? কিন্তু ত্রিপুরার সঙ্গে তো পশ্চিমবাংলা সেই হিসেবে যদি রাজনৈতিক ভাবে দেখেন, তো একটাই কারণ হচ্ছে মানুষকে দেখে, মানুষের কথা শুনে, আর তৃণমূলের ভীতি দেখে, তৃণমূলের মধ্যে অন্তর্কলহ দেখে। শুধু তৃণমূল পার্টিটা কে ধরে রেখেছে জানেন? মমতা ব্যানার্জি নয়, তৃণমূল পার্টিটা ধরে রেখেছে পুলিশ আর সিআইডি। পুলিশ আর সিআইডির ভয়ে যারা তৃণমূলের বীতশ্রদ্ধ, তৃণমূল ছাড়তে চায়, তারা বলছে একটু অপেক্ষা করুন, আবার মিথ্যা কেস দেবে, আবার জেলে ঢোকাবে, আবার এই করবে সেই করবে। আপনি কি বলতে চাইছেন আপনাদের যেমন সিবিআই আছে, ওদের আছে সিআইডি? না না, তো মমতা বলছে, আমি কখনো বলিনি। সিবিআই হচ্ছে দেশের, রাষ্ট্রের, সিবিআই আলাদাভাবে চলে। আর মমতা বলছে ওদের যদি সিবিআই থাকে, আমার সিআইডি আছে, যেন সিআইডিকে ওর ঠাকুরদাদা জন্ম দিয়েছিল, যেন সিআইডি কালীঘাটে জন্মগ্রহণ করেছে, ভাবটা এরকম। আমরা কখনো বলি না। এখানে তো ইনকোয়ারি চলছে, যে কটা তৃণমূলের কংগ্রেসের লোক ধরা পড়েছে, সব কটা লোক তো হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে ধরা পড়েছে। ও তো সুপ্রিম কোর্টকেও মানে না, কোনো কিছুই মানে না, দেশকে মানে না, প্রধানমন্ত্রীকে মানে না, সিস্টেমকে মানে না। শেষ পর্যন্ত দেখবেন আগামী দিন আসবে নিজেকে নিজে মানছে না। যখন মানুষ ওর থেকে সরে যাবে, তখন নিজেকেও নিজে মানবে না। মানে আপনি নিশ্চিত যে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলায় ফল ভালো হবে? ফল ভালো হবে না, এমন ফল হবে যে এই তৃণমূল সরকার 6 মাসের বেশি টিকবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, 21 সালের বদলে 19 সালেই আবার বিধানসভার নির্বাচন হবে। তৃণমূল কংগ্রেস নামক পাপ
বাংলা থেকে বিদায় হবে। আমাদের সূত্রে খবর আছে যে আপনাকে এবার নির্বাচনে অনেক সাংগঠনিক দেওয়ার বিভিন্ন কাজকর্মের দায়িত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি কিছুটা নিজেকে ফাঁকা রেখেছেন। তার কারণ এটাই কি আপনি এবার আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে না, চলেছেন? নির্বাচনে দেখুন, নির্বাচনে আপনার যে নীতি ঠিক করা, নির্বাচনে প্রচার ইত্যাদি সমস্ত ঠিক করা, এটা তারাই করতে পারে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান না, অর্থাৎ প্রার্থী পদে যারা আসতে চান না। যেমন মুকুলদা প্রথমেই বলে দিয়েছে শুরুতেই যে আমি নির্বাচনে লড়ব না। তো নির্বাচন পরিচালনার কাজ মুকুলদার দ্বারা সম্ভব আছে। আমি নির্বাচনে লড়ার বাসনা রাখি। পার্টি যদি কালকে আমাকে আদেশ দেয় যে না নির্বাচনে লড়তে হবে না, সেটা আলাদা জিনিস আছে। সে আমি পার্টির সোলজার, পার্টি যে আদেশ দেবে আমি সেটা মানব, কিন্তু আমার মানসিক ইচ্ছা আছে লড়ার। তো সেই ইচ্ছা নিয়ে আমি নির্বাচন পরিচালন সমিতির মধ্যে কাজ করতে শুরু করলাম। আর তারপরে যেই নির্বাচনের সময় এলো টাটা করে চলে গেলাম। এটা তো সঠিক না। তাহলে কি পুরনো জায়গাতেই লড়বেন উত্তর কলকাতায়? সেটা তো পার্টি ঠিক করবে কোথায় লড়বো না লড়বো, লড়ার মানসিকতা আছে। তার কারণ আগে নির্বাচনে আমরা দেখেছি আপনার ব্যবধান ছিল খুব কম। তার মানে কি আপনি ওই কেন্দ্রকেই বেছে নেবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা পার্টি ঠিক করে। আমাদের এখানে যে সিস্টেম আছে সেই সিস্টেমে আমরা পার্টির উপর ছাড়ি, পার্টির হাইকমান্ড ঠিক করে। পার্টির পার্লামেন্টারি বোর্ড হচ্ছে এই ব্যাপারে পুরোপুরি সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ অধিকারী। অতএব তারা ঠিক করবে। এখানে ব্যক্তিগতভাবে কেউ ঠিক করবে আর কারো চাওয়া পাওয়ার এখানে বিষয় আছে এমন কোনো বিষয় নেই। অতএব চাওয়া পাওয়া সব সকলের পূরণ হবে এটাও ভাবার কোনো কারণ নেই। কথা প্রসঙ্গে মুকুল রায়ের কথা এলো। এক সময় মুকুল রায়ের নেতৃত্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে। তিনি অন্য একটি পার্টির সাংগঠনিক জায়গায় ছিলেন, বিরোধিতা আপনাদের ছিল, রাজনৈতিক বিরোধিতা। এখন সেই মুকুল রায় আপনাদের পার্টিতে, এতে কি ভেতরে ভেতরে আশঙ্কিত? না না না, দেখুন ব্যাপার হচ্ছে একটা বৃহৎ শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে আপনার নিজের শক্তি বৃদ্ধি দরকার, আর সেই শক্তির ভাঙনও দরকার। সেই শক্তি থেকে লোকেরা যদি না আসে, শক্তি প্রাপ্ত হবে কোত্থেকে? এই যে তৃণমূল কংগ্রেস, যে আজকে যত নিচুতলার কর্মী আছে তার মধ্যে অধিকাংশ কর্মী হচ্ছে সিপিএমের কার্যকর্তারা, কিন্তু ভুল পথে চালিত করেছে বলে তৃণমূল অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। যদি সিপিএম কার্যকর্তাগুলোকে যদি সঠিক পথে চালনা করত তাহলে কিন্তু এই জিনিস হতো না। সেই কারণের জন্য আপনাকে, সেহেতু ভারতীয় জনতা পার্টিতে পশ্চিমবাংলায় সিপিএম এর থেকে অনেক কর্মী, হ্যাঁ, আমরা আমাদের ভাবধারায়, আমরা আমাদের আদর্শে, আমাদের ডিসিপ্লিনের মধ্যে দিয়ে তাকে তৈরি করে নিয়ে আসি। সেই কারণের জন্য যারা অন্য পার্টি থেকেও বিজেপিতে আসে, আপনি দেখবেন কিছুদিন বাদে যে বিজেপির লোকরাই বুঝতে পারে না ইনি বিজেপিতে 2 বছর আগে এসছেন নাকি না বহু প্রাচীন কাল থেকে বিজেপি করছেন। কিন্তু অন্য পার্টিতে যখন এক পার্টি থেকে আরেক পার্টির লোক যায়, 5 বছর পরেও বোঝা যায় যে এই ঘরানার লোক নয়। কিন্তু বিজেপির মধ্যে কি নতুন পুরনো লড়াই নেই? না, কোথাও নেই, কোথাও নেই, সারা দেশে কোথাও আমি শুনিনি। আর এখানে তো কোনো প্রশ্নই। মুকুল রায়ের হাত ধরে ভারতী ঘোষ সহ অনেকে আবার তারা বিজেপিতে এলেন। আবার বললাম এই কারণে, তারা অন্য জায়গায় ছিলেন, কেউ হয়তো কোনো জায়গায় চাকরি করছেন, কেউ কোথাও অন্য রাজনৈতিক দল করছিলেন। ব্যাপারটা পছন্দ? দেখুন, ব্যাপারটা হচ্ছে, দেখুন, পছন্দ অপছন্দের কোনো জায়গা এখানে নেই। প্রয়োজনটা হচ্ছে সবচেয়ে বড়। এর পছন্দ ওর পছন্দ যদি করতে হয় তাহলে আপনি কোনো কাজই করতে পারবেন না। একটা কাজে সবার পছন্দ হতে পারে না, সবার আগে দেখতে হবে প্রয়োজন। আজকে মমতা ব্যানার্জিদের ভেতরকার দুর্নীতি, মমতা ব্যানার্জিদের কুকর্মের বহু তথ্য, বহু খবর ভারতী ঘোষের কাছে আছে। সেই কারণে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। সেই কারণে কে ভারতীকে পছন্দ করলো, কে ভারতী ঘোষকে পছন্দ করলো না, তাতে কি আসে যায়? আমি তো ভারতী ঘোষকে আমি সভাপতি থাকাকালীন প্রকাশ্যে ঘোষণা করে ওকে আমি ইলেকশন কমিশনকে বলে ডিউটি থেকে বাদ দিয়ে দিয়েছিলাম, এবং সেই নিয়েও মামলা করেছিল।
যে কি গ্রাউন্ডে তাকে বাদ দেওয়া হলো? ইলেকশন কমিশনের বিরুদ্ধে সারা দেশে যদি কেউ মামলা করে থাকে তো ও মামলা করেছিল, সে মামলা নিষ্পত্তি কিছু হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে যে যখন সে পদে ছিল সে তো আজ্ঞাবহ ছিল, তার নিজের স্বাতন্ত্র্য কোনো কিছু ছিল না। সে যেটা করেছে সেই কাজকে আমরা বিরোধিতা করেছি। কিন্তু আজকে এই যে তৃণমূল কংগ্রেসের যে সর্বনাশে যে আগ্রাসন, তার থেকে বাংলাকে বাঁচাতে গেলে তৃণমূল কংগ্রেসের সেই আগ্রাসন নীতির যারা তথ্য প্রমাণ রাখনেওয়ালা তাদেরকে আপনাকে সঙ্গে নিতে হবে, নইলে কাটা দিয়ে কাটা তুলবেন কি করে? ভারতীয় জনতা পার্টি কি তাহলে এখনো পর্যন্ত ক্যাডার ভিত্তিক পার্টি রয়েছে? একদম ক্যাডার ভিত্তিক পার্টি রয়েছে, ক্যাডার বেস্ট পার্টি রয়েছে। আপনি যেহেতু পার্টির ভাবধারার কথা বলছেন, আপনি যেহেতু পার্টির ইডিওলজির কথা বলছেন, একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে, ভারতীয় জনতা পার্টিকে যখন সাম্প্রদায়িক পার্টি বলে তখন কেমন লাগে? দেখুন, প্রথম প্রথম হয়তো একটু বেঢক ঠেকতো, এখন তো কোনো কিছু খারাপ লাগেই না। তার কারণ প্রমাণ হয়ে গেছে ওরা সাম্প্রদায়িক। মুসলমানের তাবেদারি করা, মৌলবীর পক্ষে কথা বলা, মৌলবীকে ইমাম ভাতা দেওয়া, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আর সবার সাথে এক দৃষ্টিতে চলা হচ্ছে সাম্প্রদায়িকতা। আজকে মুসলিম সম্প্রদায়ের লোকেরাও দেখছেন তো কি হারে বিজেপিতে যোগদান করছে। না, আমি এই প্রশ্নটাই করব আপনার এই জায়গায়। আমি প্রশ্ন করতে চাই, আপনি বারবার ভারত মাতার কথা বলছেন, বারবার আপনি দেশের কথা বলছেন, কিন্তু এই দেশ যেখানে আপনি নিশ্চয়ই দেশের সংবিধানকেও অত্যন্ত সম্মান করেন এবং আমাদের সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান, এ বিষয়ে কোনো নিঃসন্দেহে দ্বিমত নেই। সেক্ষেত্রে দেশের একটা বিরাট অংশ, সেই অংশ সংখ্যালঘু অংশ, তাদের সত্যি কি প্রতিনিধিত্ব করতে পারে ভারতীয় জনতা পার্টি? তাদের কি জায়গা আছে? 100% করবে, করতে শুরু করেছে। কারণ প্রথম যারা প্রচার করেছিল এই কংগ্রেস, সিপিএম, তৃণমূল, যে মোদি এলে নামাজ পড়া বন্ধ করে দেবে, মোদি এলে মুসলমানকে এখান থেকে তাড়িয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে, পাকিস্তানে পাঠিয়ে দেবে, মোদিজি এলে আর কোরআন থাকবে না। তো মোদিজি এসছে, 5 বছর সরকার চালাচ্ছে, মুসলমানরা কি দেখছে? সবকা সাথ সবকা বিকাশ। মুখে বলছে, কাজে কি করছে? বাড়ি বাড়ি গ্যাস ঢোকাচ্ছে। সবচেয়ে বেশি গ্যাস পেয়েছে কারা? যদি ধর্মীয় আধারে দেখবেন, সবচেয়ে বেশি গ্যাস পেয়েছে মুসলমানরা, সবচেয়ে বেশি পাকা বাড়ি পেয়েছে মুসলমানরা, সবচেয়ে বেশি শৌচালয় পেয়েছে মুসলমানরা। কোন থিওরিতে পেয়েছে? মুসলমানরা বলে না যে আমরাই সবচেয়ে গরিব ধর্মের ভিত্তিতে? কথাটা সত্য, মুসলমানই সবচেয়ে গরিব ধর্মের ভিত্তিতে। হিন্দুর তুলনায় মুসলমান গরিব, সেই কারণে মুসলমানরা বেশি পেয়েছে। আর আমরা তো এখন মুসলমানকে বোঝাতে পারছি তুমি গরিব কেন। তার কারণ তোমাকে গরিব অশিক্ষিত করে রাখা হয়েছে ষড়যন্ত্রের কারণে। যদি তুমি শিক্ষিত হও, পয়সা হয় মুসলমানের, তাহলে মুসলমানকে ভুল বোঝাতে পারবে না। মৌলবীর বাক্যই একমাত্র শিরোধার্য, এই জিনিস করানো যাবে না। সেই কারণে কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস তোমাকে ভোটার বানিয়ে রেখেছে, ভোটার, ভারতের নাগরিক করেনি। বিজেপি তোমাকে ভারতের নাগরিক বানাতে চায়, শুধু ভোটার বানাতে চায় না। কিন্তু এটা তো এর সঙ্গে সঙ্গে মুসলিম লোকেরাদের আমি বলেছি, মমতা তো আপনাদের খুব আপন। তো লোকেরা বলছে এক কথা, সবার এক কথা, আলাদা আলাদাভাবে কথা বলেছি, ঘুরিয়ে যে যাবে বলুক, কথাটা এক। বলে হিজাব মমতা পড়লে আমার কি লাভ? মমতা নমাজ পড়লে মুসলমানের কি লাভ? ও তো মৌলবীর লাভ। কটা মৌলবীকে টাকা দেয়, সুবিধা দেয়, মুসলমানের ভোট নেয়। ওই জন্য আমরা বুঝে গেছি ও সমস্ত। এখন মুসলিম সমাজে এটা বলতে শুরু করেছে। আর তালাক আইন হওয়ার পর মুসলিম মা বোনের আজকে চিন্তা করতে শুরু করেছে, মুসলমানের সবচেয়ে বড় বন্ধু মমতা ব্যানার্জি মহিলা হয়েও
তালাকপ্রাপ্ত নির্যাতিতা মহিলাদের নির্যাতন চলতে থাকুক তার পক্ষে সওয়াল করছে। কিন্তু দেশে যখন গোহত্যার নামে মানুষের খাওয়ার মেনুতে হাত পড়ছে তখন? দেখুন, গোহত্যার নামে এই সমস্ত কিছু লোকেরা করছে, নানান লোকের নানান মত চালাচ্ছে। পার্টির কোনো সিদ্ধান্ত আছে এই জিনিস? পার্টিকে এই সিদ্ধান্তের কথা পার্টির আমাদের কেন্দ্রীয় সভাপতি একবারও বলেছে? বিষয়টা দেখুন, বিষয়টা হচ্ছে এটাও একটা ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের পেছনে পাকিস্তান আছে। পরিকল্পিতভাবে এখানে কিছু পাকিস্তানের দালাল তারা করানোর চেষ্টা করছে পাকিস্তানের ইশারায়। কারণ এখানে মোদিজি থাকলে এদের সর্বনাশ, পাকিস্তানেরও সর্বনাশ। সেই কারণে তলায় তলায় একটা ষড়যন্ত্র। কোথাও একটা কোনো পাড়ায় কেউ কেউ মারলো, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল দলিত অত্যাচার, কৃষক অত্যাচার, অমুক অত্যাচার, আর বাকি জায়গায় হয় না। মমতার রাজত্বে এ পর্যন্ত কতজন মুসলিম মারা গেছে আপনি হিসাব রেখেছেন? সর্বোচ্চ সংখ্যা হবে। হ্যাঁ, দাঙ্গায় কম মরেছে, কিন্তু হানাহানিতে মরেছে, তৃণমূলের মারপিটে মরেছে, মুসলমান তো মরেছে। নেতায় নেতায় লড়াই করছে, নেতারা ভাগ খাচ্ছে, আর সাধারণ মুসলমানের প্রাণ যাচ্ছে। আপনি ভাবতে পারেন মমতা ব্যানার্জির কাছ থেকে আপনি কি আশা করেন? কটা বোমা ফেলেছে, কতজন মারা গেছে, কি হয়েছে? আরে এতই যদি সাংবাদিকতা করার ইচ্ছা থেকে চলে যাও পাকিস্তানে, গিয়ে দেখে আসো কোথায় বোমা ফেলেছে, কজন মারা গেছে, কি হয়েছে। যখন সারা দেশের মানুষ উন্মত্ত হয়ে উত্তাল হয়ে আনন্দ করছে পাকিস্তানের উপর হামলার, পাকিস্তান ভেবাচাকা খেয়ে বসে আছে, তখন একটা রাজ্যের, ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী সে সরকারকে প্রশ্ন করছে, মিলিটারির বক্তব্যকে খণ্ডন করছে। এই দেশের পক্ষের লোক আছে, কিসের জন্য করছে? আমি জানি সেনার প্রতি অন্তত ওদের কোনো শ্রদ্ধা নেই, বললেই বড় বড় ভাষণ দিতে শুরু করে। যদি সেনার প্রতি শ্রদ্ধা থাকতো তাহলে এখানে একটা সেনা কুচকাওয়াজ হচ্ছে কলকাতায়, আর কিরকম রব তুলে দিল। নবান্ন দখল করতে আসছে সেনা, সারা রাত নবান্নে অবস্থান করল। রাজীব কুমারের জন্য রাস্তার ফুটপাতে অবস্থান, সেনার ভয়ে নবান্নে অবস্থান। এই তো হচ্ছে সেনার প্রতি ওর কৃতজ্ঞতা। এর আগে যখন উড়িতে সার্জিক্যাল স্ট্রাইক হলো, দিল্লিতে তার একটা সমারোহ হয়েছিল সর্বদলীয় সম্বর্ধনা সেনাকে দেওয়ার। আপনি জানেন সেই সর্বদলীয় সম্বর্ধনা থেকে তৃণমূল কংগ্রেসের 2 নেতা এই মমতা ব্যানার্জির নির্দেশে পেছন দরজা দিয়ে পালিয়ে চলে এসছে, যায়নি সম্বর্ধনায়। রাজ্যে প্রধান শত্রু কে এখন? রাজ্যে একমাত্র তৃণমূল কংগ্রেসকে হাঁটানোটাই হচ্ছে এখন বিজেপির মূল কর্তব্য। আমরা শত্রু হিসাবে কোনো কাউকে দেখি না, আমরা প্রতিপক্ষ হিসাবে দেখি। এই প্রতিপক্ষকে হাঁটাতে প্রতিপক্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ সিপিএম এর আজকে আর কিচ্ছু নেই। এখন সিপিএম শুধুমাত্র অন্তিম শ্বাস প্রশ্বাস নিচ্ছে। কোরামিন দিয়ে যদি কোনো রকমভাবে জীবিত রাখা যায়, এই অবস্থা সিপিএমের। কংগ্রেসের অবস্থা তো আর বর্ণনা করার জায়গাই নেই। গতবার এখানে সিপিএমের ঘাড়ে বন্দুক রেখে কোনো রকমে সেকেন্ড পার্টি হয়ে গেছে। তো সেই জন্য কংগ্রেসের আর কিছু নেই। কংগ্রেসের নেতারাই বলে, কংগ্রেসের লোকেরাই বলছে, শুধু নামটা আছে কংগ্রেসের, আর কিচ্ছু নেই। সিপিএম এখানে শেষ। সেই জন্য সিপিএম কংগ্রেস আলোচনার মধ্যেই আসতে পারে না। তাহলে এই রাজ্যে কি কোনোভাবে, আমি বলছি না আসন সমঝোতা হবে, কিন্তু কোনোভাবে কি একটা বোঝাপড়া থাকবে সিপিএম কংগ্রেসের সঙ্গে বিজেপি? না না না, সিপিএম কংগ্রেসের সাথে তৃণমূলের বোঝাপড়ার একটা প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে। যে কংগ্রেসকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস, এই মমতা ব্যানার্জি বলেছিল কংগ্রেস আমাদের বোঝা, সেই জন্য সরকারের মাঝপথে তাড়িয়ে দিয়েছিল। এখন সেই রাহুল গান্ধীর কাছে দৌড়চ্ছে
কংগ্রেসকে ধরে যদি কোনো রকমভাবে এই যাত্রায় বিপদ থেকে বাঁচা যায়। সিপিএমের সাথে যে মঞ্চে বসতো না, আদেশ দিয়েছিল সিপিএমের সাথে মঞ্চ শেয়ার করলে সেই নেতাকে দল থেকে বের করে দেওয়া হবে। আজকে উনি সিপিএমের সাথে বিভিন্ন জায়গায় মঞ্চ শেয়ার করছেন, এখন তলায় তলায় অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। তোমারও শত্রু এসব কি বলছেন সিপিএম এর ব্রিগেডে যে বিরাট জনসভা হয়েছে তাতে ভয় পেয়ে? না, তো তৃণমূল করিয়েছে। তৃণমূল সিপিএম এর ব্রিগেডের প্রেরণাই হচ্ছে তৃণমূল। এই পুরো ব্রিগেড, সিপিএম এর ব্রিগেড নাটকের ডাইরেক্টর হচ্ছে মমতা ব্যানার্জি, প্রডিউসার মমতা ব্যানার্জি। সূর্যকান্ত শুধু অ্যাক্টর, প্রডিউসারও নয়, ডাইরেক্টরও নয়। তার কারণ মমতাকে বাঁচতে হবে। বিজেপির কে সামনে একটা তৃণমূল বিরোধী ফোর্সকে দাঁড় করাতে হবে। কিন্তু খাতায় কলমে বিধানসভার নিরিখে বলুন বা খাতায় কলমে এখনো রাজ্যের তো প্রধান বিরোধী দল সিপিএম। না, প্রধান বিরোধী দল তো কংগ্রেস আছে, সেটা তো বিধানসভায় আসন সংখ্যায়, বাকি এখনো বাকি পর্যন্ত কি আছে? কি আছে পঞ্চায়েতে? কি করেছে সিপি? পঞ্চায়েতে তো আমরা আছি, পঞ্চায়েতে প্রমাণ হয়ে গেছে সিপিএম কিচ্ছু নেই। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, অনেক অস্বস্তি প্রশ্নও করেছি। একেবারে শেষ সময় এসে পৌঁছেছি, একটু র্যাপিড রাউন্ডে প্রশ্ন করব, খুব তাড়াতাড়ি জবাব দেবেন। যদি ভুল হয় কোনো, সেটা নিশ্চয়ই ইট উইল বি নাথিং অফিসিয়াল। প্রথম প্রশ্ন আমার র্যাপিড রাউন্ডে, যে শত্রুকে, প্রতিপক্ষকে সিপিএম, তৃণমূল না কংগ্রেস? সিপিএম কংগ্রেস কিচ্ছু নেই এখানে। প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস। এখানে তৃণমূল আর বিজেপি ছাড়া বাকি কেউ কোথাও কিছু নেই। বাকিদের কোনো অস্তিত্ব নেই, বাকিদের কোনো মর্যাদা নেই, বাকিদের কোনো ফাংশন নেই। বাঙালি হিসেবে গর্বিত হবেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় এদেশের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হন? যদি কেউ বলে চাঁদটা আমার বাড়ির ছাদে যদি দাঁড়িয়ে আলো দেয়, একটা চাঁদ দিয়ে গ্লোব বানালে আমি খুব আনন্দিত হব, তাহলে যেরকম লাগে এই কথাটাও শুনতে সেরকম লাগছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মানে শ্যামাপ্রসাদ মুখার্জি সত্যি কি বিজেপিতে তার স্থান এখনো আগের মতো রয়েছে? পুরোপুরি আছে। বিজেপির যত কর্মকাণ্ড, যত কিছু শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো পথেই আছে। প্রশ্নটা করা উচিত কোন কেন্দ্র পছন্দ, কিন্তু আমি সেই প্রশ্ন করব না। আমি জিজ্ঞেস করব যে কলকাতা এবং পশ্চিমবাংলা সমস্ত যে লোকসভা কেন্দ্র হচ্ছে তাতে প্রিয় কেন্দ্র কোনটা? না, এখানে কোনো প্রিয়টিও বলার কোনো অবকাশ নেই, বলা উচিতও নয়। সেই জন্য আমি এই প্রশ্নের কোনো জবাব দিচ্ছি না। ধন্যবাদ। কোন সংগঠন ক্লোজ টু ইয়োর হার্ট, মানে হৃদয়ের কাছাকাছি, আরএসএস না বিজেপি? না, আরএসএস থেকেই তো আমি এসেছি। আরএসএস, দেখুন, আরএসএস বিজেপি এরকম আলাদা আপনি করবেন না। আমাদের মূল ভাবধারা হচ্ছে সংঘ, আর কর্মক্ষেত্র সংঘের আলাদা, বিজেপির আলাদা, কিন্তু মূল ভাবধারা কিন্তু একটাই। বিজেপি আর সংঘ কিছু আলাদা নয়। বিজেপি যে কাজগুলো করছে তার ভাব, তার মূল প্রেরণাস্থল কিন্তু সংঘ। আমি আর শেষ দুটো প্রশ্ন করবো র্যাপিড রাউন্ডে। একটা হয়তো তুলনায় চটুল লাগবে, আরেকটা কিন্তু খুব দার্শনিক। প্রথমে আমি দার্শনিক প্রশ্নটা করব। দেশপ্রেম না ধর্ম, কোনটাকে আগে রাখেন? আরে ধর্ম মানেই তো হচ্ছে ন্যায়, আর ন্যায় মানেই দেশপ্রেম। ধর্ম আর দেশপ্রেম আলাদা হতে পারে না। খুব সুন্দর উত্তর দিলেন, এড়িয়ে গেলেন না খুব সুন্দর উত্তর দিলেন সেটা একটু ভাবতে হবে। আমার শেষ প্রশ্ন, রাজ্য বিজেপিতে কাকে বন্ধু মনে হয় বেশি, কাকে ভরসা করেন বেশি? সদ্য আগত মুকুল রায় না দিলীপ ঘোষ, আপনার পরবর্তী সভাপতি? আমি এই জাতীয় কোনো চিন্তা করিনি। আপনি যেটা বললেন, এই প্রশ্নটা শুনে আমার নিজেরই খটকা লাগছে। মানে আবার চিন্তা হচ্ছে এটা কোনো প্রশ্ন হতে পারে কি না, এটা আমি জানি না। তো আপনি যখন বললেন তখন চিন্তা কখনো করে দেখবো, কিন্তু এই জাতীয় চিন্তা করার মানসিকতা আমার নেই, আর এইভাবে কখনো ভাবিও। খুব ভালো লাগলো এই প্রশ্নে চিন্তা করে। একটা সম্ভাবনা রইল টাফ টক উইথ ঋতব্রততে আবার আপনাকে পাবো। খুব ভালো লাগলো, অনেক প্রশ্ন করেছি, খুব সুন্দর জবাব দিয়েছেন। নমস্কার। টাফ টক উইথ ঋতব্রত এখানেই শেষ, কিন্তু টাফ টক উইথ ঋতব্রত চলবে প্রতি সময় এমনই একজন ব্যক্তিত্বকে নিয়ে যার কথা আমরা শুনতে চাই অকপটে।
শেষ করছি আজকে টাফ টক উইথ ঋতব্রত।